শুরু করছি আমার আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করতে চাই আমার আহ, একান্তই ব্যক্তিগত একটি ভালো লাগার অনুভূতি নিয়ে। সেটি হচ্ছে যে আমি এমন একটি স্কুলের শিক্ষার্থী ছিলাম যেটি গর্বের সাথে উচ্চারণ করা যায়। আমার সেই প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা কলেজিয়েট স্কুলের আজ ১৯০তম বর্ষপূর্তি। নিঃসন্দেহে এটি ভালো লাগার মতো একটি বিষয়, কারণ এই ঢাকা কলেজিয়েট স্কুল ভারতীয় উপমহাদেশে এই যে অবিভক্ত বাংলার প্রথম উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় এটি ছিল। ১৮৩৫ সালের ১৫ জুলাই আমাদের এই শিক্ষাঙ্গনটির যাত্রা শুরু হয় এবং প্রথমে এর নাম ছিল ঢাকা ইংলিশ সেমিনারি। পরবর্তী সময় নাম পরিবর্তন হয়ে ঢাকা কলেজিয়েট স্কুল হয়। কিভাবে হয় সেই ইতিহাসটি আপনাদের বলবো। এর মধ্যে একটি কথা বলে রাখি শুরুতেই, পরে বিস্তারিত বলবো, যে আমাদের স্মৃতিতে বিশেষ করে গত ৮০ বছর ধরে স্কুলে যারা শিক্ষার্থী ছিলেন তারা যেই ভবনটিতে পড়াশোনা করেছে, যে ভবনটিকে ঘিরে স্মৃতি ছিল, সেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে। একটি কুচক্রী মহল এই ভবনটি ভেঙে ফেলে। এই ধরনের নিন্দনীয় কাজে উৎসাহ জুগিয়েছে স্কুলের কিছু প্রাক্তন ছাত্র, এর সাথে ঠিকাদার প্রতিষ্ঠান, এমনকি সরকারের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের লোকজনও এর সাথে জড়িত ছিল। ৪৫০ বছরের পুরনো একটি ভবন ভেঙে ফেলা হলো, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এবং ধারণা করি এর কোনো বিচার হবে না। একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে দেওয়া হলো। ২০২৩ সালে এই অপকর্মটি করা হয়। তো যাই হোক, আমি স্কুলের ইতিহাসের জায়গাটা একটু যেতে চাই। যে ১৮৩৫ সালে এই স্কুলটি প্রতিষ্ঠা হয় মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, এবং বলা যায় যে ১৮৩৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার পরে ১৮৩৬ সালে আরও দুটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মধ্যে ১৮৩৬ সালে একটি ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল এবং আরেকটি পাটনা কলেজিয়েট স্কুল। পাটনা আমরা জানি এখন ভারতের অংশ। ১৮৩৫ সালে যখন স্কুলটি প্রতিষ্ঠা হয় তখন ঢাকার কালেক্টর, যেটিকে আমরা এখন ডিসি বলি বা জেলা প্রশাসক বলি, যে পদটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ঢাকা জেলার কালেক্টর মিস্টার স্কিনার, তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। একই সাথে হচ্ছে তখনকার যিনি জেলা সার্জন ছিলেন, যে পদটিকে আমরা এখন বলি জেলার সিভিল সার্জন, ডক্টর জেমস টেইলর, তিনি এই স্কুল পরিচালনা কমিটির সচিবের দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া সেই সময়ে একজন দক্ষ ইংরেজি শিক্ষক মিস্টার রিচ, তিনি প্রথম প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আমি স্কুলের আরও কিছু ইতিহাসে যাব, তার আগে আরেকটু বলে নেই যে আমাদের স্কুলের গৌরবের জায়গা কোথায়। আমাদের স্কুলের কলেজ শাখা ১৮৩৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল বা ইংলিশ সেমিনারি স্কুল সেটি প্রতিষ্ঠা হয় এবং ১৮৪১ সালে স্কুলের কলেজ শাখা ঢাকা কলেজের প্রতিষ্ঠা। এবার আসি সেই সময়কার কথায়। যখন হচ্ছে কলেজ শাখাটি চালু হয় তখন হচ্ছে এই ১৮৪১ সালে
ঢাকা কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হওয়া শুরু করে, এবং তখনই মূলত ঢাকা ইংলিশ সেমিনারি এই নামটি পরিবর্তন করে ঢাকা কলেজিয়েট স্কুল করা হয়। এবং 1908 সাল পর্যন্ত কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন তার তত্ত্বাবধানে এটি পরিচালিত হতো। 1908 সালের জুলাই মাস থেকে বিদ্যালয় পরিদর্শকের তত্ত্বাবধানে নেওয়া হয় স্কুলটিকে, এবং সেই সময় থেকে, সেই 1908 সাল থেকে ঢাকা কলেজিয়েট স্কুল ঢাকার জেলা স্কুলের মর্যাদা পায়, এবং এখনো সেটি অব্যাহত আছে। তো এই তো গেল ইতিহাসের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এই যে বললাম যে ঢাকা কলেজ আমাদের স্কুলের কলেজ শাখা। আরেকটি ঘটনা আছে, আমাদের স্কুলের ছাত্র সংখ্যা যখন বেড়ে যায় সেই সময় যে যারা বয়স্ক আছেন বা তরুণদের মধ্যে যারা ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন তারা জানেন, এখন যেটা ফুলবাড়িয়া বলছি আমরা, এই ফুলবাড়িয়া এক সময় বাস টার্মিনাল ছিল, সারা দেশের বাস এখান থেকেই ছাড়তো, এবং এরশাদ এসে এটাকে 3টি জায়গায় ছড়িয়ে দেয়, গাবতলী, মহাখালী এবং সায়দাবাদ। তার আগ পর্যন্ত এটি গুলিস্তান এলাকাতেই ছিল, ফুলবাড়িয়া এলাকায়। এবং একটি সময় ছিল আইয়ুব খান এসে কমলাপুরে যখন রেল টার্মিনালটি নিয়ে যায়, রেল স্টেশনটি নিয়ে যায়, তার আগ পর্যন্ত কিন্তু এই ফুলবাড়িয়াতেই ছিল ঢাকার রেল স্টেশন। তো ফুলবাড়িয়া দিয়ে আর এই ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে রেল লাইন ছিল, ফুলবাড়িয়া থেকে নারায়ণগঞ্জ, আর একই সাথে হচ্ছে বাহাদুরাবাদ ঘাটের দিকে আরেকটি লাইন গিয়েছিল। তো এই যে পদ্মার দিকে লাইন, যমুনার দিকে লাইন, নারায়ণগঞ্জের দিকে লাইন, ঢাকার মানুষ সেই সময় সদরঘাট টার্মিনালটিও ছিল না, খুব ছোট্ট একটা লঞ্চ ঘাট মতো ছিল। মানুষজন মূলত ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়ে লঞ্চে উঠে বরিশাল, চাঁদপুর সহ নানান জেলায় যেতেন, শরীয়তপুর সহ অন্যান্য জেলাগুলোতে। এইরকম একটা সময়ের কথা বলছি, আজ থেকে প্রায় 200 বছর আগের ঢাকার চিত্র কেমন ছিল অনুমান তো করতেই পারেন এখন। তো সেই জায়গা থেকে হচ্ছে বলছি যে ঢাকা কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার পর এই স্কুলে অনেক শিক্ষার্থী ছিলেন, তার মধ্যে আমি 2 জনের নাম বলছি আপাতত। তার একজন হচ্ছেন একজন আর্মেনিয়ান জমিদার হয়েছেন পরে আর্মেনিয়ান শিক্ষার্থী ছিল স্কুলে, নিকোলাই পোগোজ বা নিকি পোগোজ। তিনি পরবর্তী সময়ে পোগোজ স্কুল প্রতিষ্ঠা করেন। এই পোগোজ স্কুল হচ্ছে আবার আমাদের এই বাংলার প্রথম বেসরকারি স্কুল। কলেজিয়েট স্কুল যেমন ছিল সরকারি স্কুল 1835 সালে, এই স্কুলের শিক্ষার্থী নিকোলাই পোগোজ তিনি পোগোজ স্কুল প্রতিষ্ঠা করেন। এই পোগোজ স্কুল যখন উনি প্রতিষ্ঠা করেন নিজের বাসার নিচে, তার নাম ছিল পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল। পরবর্তী সময় স্কুলের নাম পরিবর্তন করে পোগোজ স্কুল করা হয়, সংক্ষেপে ছোট করে। এবং আরেকটি বিষয় আছে এই জায়গাটায়, যে এই যে পোগোজ স্কুলটি তৈরি হয়, প্রতিষ্ঠা হয়, এই সময় হচ্ছে 1848 সাল, মানে কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার 13 বছর পরে। এরও বেশ কয়েক বছর পর, আরও প্রায় 18 বছর পর, 1866 সালে প্রতিষ্ঠা হয় KL জুবিলি স্কুল বা কিশোরীলাল জুবিলি স্কুল, 1866 সালে প্রতিষ্ঠিত হয়। এবং একটি সময় এসে এই জায়গায় আরেকটি বিষয় যুক্ত আছে, যে একজন ভদ্রলোক ঢাকার প্রথম ব্রাহ্ম স্কুল যেটি ছিল, সে ব্রজসুন্দর বাবু, তিনি হচ্ছে ব্রাহ্ম স্কুল প্রতিষ্ঠা করেন। এবং এই ব্রজসুন্দর তিনি আবার আরও তার 2 জন সহযাত্রী নিয়ে একটি ছাপাখানা চালু করেছিলেন, যেই ছাপাখানা থেকে প্রথম প্রকাশিত হয় ঢাকা প্রকাশ নামে একটি পত্রিকা। এটা ঢাকা শহর থেকে প্রকাশিত প্রথম পত্রিকা, ঢাকা প্রকাশ।
এই ব্রজসুন্দর বাবু তিনি প্রেসেরও মালিক ছিলেন এবং তিনি ব্রাহ্ম স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময় এই ব্রাহ্ম স্কুলটি হচ্ছে কেএল জুবিলি স্কুল হয়ে যায়, কিশোরীলাল জুবিলি স্কুল। এবং কিশোরীলালের বাবা জগন্নাথ রায়চৌধুরী, তিনি পরবর্তী সময় বাবার নামে কলেজ প্রতিষ্ঠা করেন, জগন্নাথ কলেজ, যেটি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই যে কিশোরীলাল ভদ্রলোক, কিশোরীলাল রায়চৌধুরী জুবিলি স্কুলের প্রতিষ্ঠাতা, একই সাথে মিস্টার পোগোজ স্কুলের প্রতিষ্ঠাতা, এই দুইজনে কিন্তু ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষার্থী ছিলেন। এবং একটু আগে আমি রেল লাইনের কথা যেটি বলছিলাম, সেই প্রসঙ্গে আবার আসছি। সেটি হচ্ছে ঢাকা শহরের পূর্ব এবং পশ্চিম দিকে, ফুলবাড়িয়া থেকে পূর্ব পশ্চিম দিকে হচ্ছে রেল লাইন গিয়েছে। এখন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী সংখ্যা যখন বেড়ে যায় এবং এত ভালো স্কুল, সেই স্কুল ভালো হওয়ার কারণে শিক্ষার্থী সংখ্যা যখন বেড়ে যায়, তখন এই রেল লাইনের উত্তর দক্ষিণ এই অংশটাকে দুই ভাগ করা হয়। স্কুল একদিন ক্লাসে গিয়ে প্রধান শিক্ষক জানতে চাইলেন রেল লাইনের দক্ষিণ দিকে কাদের বাসা। সবাই জানালো, তালিকা করা হলো। তারপর বলা হলো উত্তর দিকে কাদের বাসা, তাদের নামও তালিকাভুক্ত করা হলো। এরপর সিদ্ধান্ত দেওয়া হলো যাদের বাসা রেল লাইনের উত্তর দিকে তাদেরকে স্কুলের আরেকটি শাখায় নেওয়া হবে, আর যাদের বাসা রেল লাইনের দক্ষিণে তারা কলেজিয়েট স্কুলেই থেকে যাবে। এই যে উত্তর দিকে যাদের বাসা, এদেরকে নিয়ে পরবর্তী সময় আরেকটি স্কুল হলো। সেই স্কুলটি হচ্ছে আজকে আমরা যেটা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হিসেবে চিনি। টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণার্থীদের একেবারে হাতে কলমে শিক্ষাদানের বিষয় শেখানোর জন্যে এই স্কুলটি এখন পরিচালিত হয়। প্রথমে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল, পর্যায়ক্রমে এটি মাধ্যমিক শ্রেণী পর্যন্ত যায়। এই ল্যাবরেটরি স্কুলটি প্রতিষ্ঠাকাল হচ্ছে 1961 সালে 3 সেপ্টেম্বর। মূলত ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের একাংশ নিয়েই এই ল্যাবরেটরি স্কুলটি প্রতিষ্ঠিত হয়। তা আমি আবার স্কুলের অন্য কিছু ইতিহাসে আবার যাই। সেটি হচ্ছে, বললাম যে আমাদের স্কুলের কলেজ শাখা হচ্ছে ঢাকা কলেজ। আমাদের স্কুলের শিক্ষার্থীদের একটি অংশ যাদের বাসা স্কুল থেকে একটু বেশি দূরে হয়ে যায়, গুলিস্তানের উল্টো দিকে হয়ে যায়, তাদেরকে নিয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হলো। আবার আমাদের স্কুলের দুজন শিক্ষার্থী নিকোলাই পোগোজ এবং কিশোরীলাল জুবিলি, তারা আবার দুটো স্কুল প্রতিষ্ঠা করলেন। এই হলো আমাদের স্কুলের শুরুর দিককার কিছু কথা। এবার আসি গৌরবের একটা জায়গার কথা। সেটি হচ্ছে যে বাবু রত্নমাণি গুপ্ত, তার সময়কার কথা। কিন্তু তার আগে আবার আরেকটি কথা একটু জানিয়ে রাখি আপনাদের, যে আমাদের এখানে এই স্কুলটি পরিচালিত হতো ইউরোপিয়ানদের মাধ্যমে, এবং 1872 সাল পর্যন্ত, 1835 থেকে 1872, এই 37 বছর ইউরোপিয়ানরাই মূলত স্কুলের পরিচালনার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে এর মধ্যে প্রধান শিক্ষকও ছিলেন ইউরোপিয়ানরাই। প্রথম ভারতীয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান বাবু কৈলাসচন্দ্র ঘোষ, এবং তার পরবর্তী সময়ে আবার আসেন রত্নমাণি গুপ্ত। রত্নমাণি গুপ্তর আলাপে আমি যাচ্ছি। সেই যাওয়ার আগে হচ্ছে আরেকটি বিষয় একটু আমি একটু স্মরণ করে আপনাদেরকে বলতে চাই, যে আমাদের স্কুলের এই যে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এসছে, সে আসার মধ্য দিয়ে এই অঞ্চলের স্বাধীনতার কথা যদি বলি, বিশেষ করে ভারত স্বাধীনতা, 1947-এর স্বাধীনতা, তার আগে ব্রিটিশ খেদাও আন্দোলন, এই জায়গাগুলোতে একটি বড় ভূমিকা রেখেছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। আমরা কলকাতায় গেলে একটি রাস্তা দেখি, একটি সড়ক দেখি, নাম হচ্ছে বিবাদী বাগ, একটা এলাকা, এবং বিবাদী বাগ সড়ক। এই বিবাদী
বাগ যে নামটা এসছে, এই বিবাদী মানে কি? মামলার বাদী বিবাদী? না, তা না। এই বিবাদী মানে হচ্ছে তিনজন বরেণ্য বাঙালি, সাহসী বাঙালি, যোদ্ধা বাঙালির নামের সংক্ষেপ। কলকাতায় রাইটার্স ভবনে যে হামলা চালানো হয়, সেই হামলায় যুক্ত ছিলেন, শহীদ হয়েছিলেন বিনয় বাদল দীনেশ। এই বিনয় বাদল দীনেশের প্রত্যেকের নামের আদ্যক্ষর নিয়ে বিবাদী। যেই বিবাদী বাগ বা বিবাদী সড়ক কলকাতায় আমরা এখনো দেখি। তো সেই জায়গায় এই বিনয় বাদল দীনেশের যে দীনেশ, এই দীনেশ কিন্তু ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। আরো অনেকে আছে, আমি সেই নামগুলোতে যাব। তো সেই জায়গায় স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে ঢাকা কলেজিয়েট স্কুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। শুধু তাই না, শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোন শাখায় কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা নাই, সেই জায়গা থেকে হচ্ছে যে কলেজিয়েট স্কুল একদিনে না, এক বছরে না, ১৯০ বছরের পথ পরিক্রমায় আজকে মহেরু বললেও কম বলা হয়। এখন এই স্কুলের শিক্ষার্থী কারা ছিলেন? খানিকটা মানে আমার মনে হয় এই ১৯০ বছরে প্রতি বছরের একজনের নামও যদি বলি, সেই সংখ্যাটাও কিন্তু অনেক বড় হয়ে যায়। আমি খালি কিছু নাম বলি। স্যার আচার্য জগদীশচন্দ্র বসু, এই আচার্য জগদীশচন্দ্র বসু ঢাকা কলেজিয়েট স্কুলকে গৌরবান্বিত করেছিলেন। আমাদের স্কুলে শিক্ষার্থী ছিলেন তিনি। আবার আরেকজন বিজ্ঞানীর কথা বলি। আজকের পদার্থ বিজ্ঞান, আজকের আমাদের প্রযুক্তি বিজ্ঞান যত দূর অগ্রসর হয়েছে, তার একটি বড় কারণ আয়ন রিলেটেড একটি বড় আবিষ্কার, যেটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় থার্মাল আয়নাইজেশন তত্ত্ব। এই যে থিওরিটা, এই থিওরির আবিষ্কর্তা হচ্ছেন, প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী মেঘনাদ সাহা। বিজ্ঞানী মেঘনাদ সাহা ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। ব্রাহ্ম স্কুলের প্রতিষ্ঠাতা, আমি একটু আগে জুবলি স্কুলের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলাম ব্রজসুন্দর মিত্রের কথা। তিনি আমাদের স্কুলের শিক্ষার্থী ছিলেন। এবং ওই যে তখনও বললাম, ঢাকা শহর থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ঢাকা প্রকাশ, এটিও এই ব্রজসুন্দর মিত্রের ছাপাখানায় মুদ্রিত হতো। অগ্নিযুগের বিপ্লবী দীনেশ গুপ্তের কথা বললাম, আমাদের স্কুলের শিক্ষার্থী। ভাষাবিদ, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মনির চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার ভাই জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, তিনিও আমাদের স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং একটা দীর্ঘ সময় তিনি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন শিক্ষা জীবন কেটেছে ঢাকা কলেজিয়েট স্কুলে। আমাদের কৈশোরে একজন কথা সাহিত্যিকের লেখা পড়ে আমরা চোখের পানি ফেলেছি। একটা সময় থাকে, বিশেষ করে 13, 14, 15, 16 এই বয়সটায় মনটা যখন খুব কোমল থাকে, কম বেশি বাঙালি ছেলেমেয়েরা তার লেখা পড়েন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষার্থী ছিলেন। তার নাম আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। রবীন্দ্র আমলে মাথা উঁচু করেছিলেন তিনি, রবীন্দ্রনাথের ছায়ায় হারিয়ে যাননি। এরপর আসি
বরেন্দ্র গবেষণা জাদুঘর যেটি আছে রাজশাহীতে, তার প্রতিষ্ঠাতা রামপ্রসাদ চন্দ্র, তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক থাকা অবস্থায় এই ধরনের আরো বেশ কিছু কাজ করেছিলেন। বরেন্দ্র গবেষণা সমিতি, যেই বরেন্দ্র গবেষণা সমিতির অংশই পরবর্তী সময় বরেন্দ্র গবেষণা জাদুঘর, বরেন্দ্র জাদুঘর নামে বেশি পরিচিত রাজশাহী অঞ্চলে। রাজশাহী কলেজিয়েট স্কুলের সেই শিক্ষক, তিনি ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র। এরপরে হচ্ছে যদি যাই একটু আবার অনেক পরের ঘটনায় আসি, সেই নামটি আমি শ্রদ্ধার সাথে উচ্চারণ করছি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জীবন উৎসর্গ করেছেন 1971 সালে। এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। এরপরে যদি আসি আরেকজন কথা সাহিত্যিকের কথা, দুই বাংলায় যিনি সমানভাবে সমাদৃত, যার লেখনীতে আপ্লুত হয়ে আমরা এখনো, বুদ্ধদেব বসু ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। এরপরে আরেকজনের কথা যদি বলি, ঢাকার জমিদার খাজা আব্দুল গনি, তিনিও আমাদেরই পূর্বসূরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই সম্মানিত একজন উপাচার্য, যিনি রাজনীতির পিছনে, ক্ষমতার পিছনে ছোটেননি। অনেকেই এখন যেমন ছোটেন, বিশেষ করে গত 25-30 বছরের কথা যদি বলি, এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার শিক্ষার্থীরা, অনেক সিনিয়র শিক্ষক যারা, তারা শ্রদ্ধার সাথে নামটি উচ্চারণ করেন এবং মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যরা ছিলেন তার মধ্যে অন্যতম একজন তিনি রমেশচন্দ্র মজুমদার আমাদের স্কুলের শিক্ষার্থী ছিলেন। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অর্থনীতিবিদ, বিশেষ করে ডায়ালেকট্রিক বস্তুবাদ বা দান্দিক বস্তুবাদ বইয়ের লেখক আব্দুল হালিম সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ছিলেন, তিনিও ঢাকা কলেজের স্কুলের শিক্ষার্থী ছিলেন। বিচারপতি মোস্তফা কামাল বা আরও অনেকজন বিচারপতি আছেন, কিন্তু সিনিয়রিটির ভিত্তিতে আমি তার নামটাই আগে বললাম। রাজনীতিবিদ শাহ মুয়াজ্জেম, তারপর শেষ রাজনৈতিক জীবনগুলো নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময়টা তার ভূমিকা, ছাত্রনেতা হিসেবে তার ভূমিকা, এগুলিকে অস্বীকার করার সুযোগ নেই। এই শাহ মুয়াজ্জেম ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। চলচ্চিত্রকার খান আতাউর রহমান, আলমগীর কবির, শিবলি সাদিক, এর মধ্যে বিশেষ করে আলমগীর কবির এবং খান আতাউর রহমানের নাম অবশ্যই বলতে হবে, যে তারা বাংলা চলচ্চিত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এই 3 চলচ্চিত্রকারই আমাদের ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিলেন। অভিনেতা বুলবুল আহমেদ অসাধারণ একজন মানুষ ছিলেন, অসাধারণ তার অভিনয় দক্ষতা, তিনি আমাদের স্কুলের শিক্ষার্থী ছিলেন। পাপেট নিয়ে অনেকেই অনেক কথা বলেন, এবং পাপেট নিয়ে কথা বলতে গেলেই যে নামটি আসে সেটি হচ্ছে মুস্তফা মনোয়ার। মুস্তফা মনোয়ারের শৈশব কৈশোর কেটেছে ঢাকা কলেজিয়েট স্কুলের মাঠে, ক্লাসে। আমাদের প্রিয় অগ্রজ পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশা কিংবা অর্থনীতিবিদ সালাউদ্দিন আহমেদ, বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, তিনিও ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। এই ধরনের আরো অসংখ্য কথা বলতে, মানুষের কথা বলতে পারি, যে সাংবাদিক, লেখক, গবেষক, অভিনেতা,
সঙ্গীত শিল্পী, আমাদের জাস্ট কয়েক ব্যাচ আগেই ছিলেন ফজল ভাই, নোভা ব্যান্ডের ভোকাল সেই ফজল ভাই, ঢাকার অন্যতম ইতিহাসবেত্তা হাশেম সুফি, কাজী ফার্মসের কর্ণধার কাজী জাহিদ ভাই, কোথায় নাই আমরা? সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী হিসেবে গর্বিত। আমরা গর্বের সাথে বলি যে আমি ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলাম। আর 10 বছর পর 200 বছর পূর্তি আমাদের স্কুলের। এই 190 বছর পূর্তির এই সময় স্কুলে আমাদের ছোট ভাইরা আয়োজন করেছে, আমরা সেই অনুষ্ঠানে যাব নিশ্চয়ই অনেকেই। কিন্তু সেই স্কুলে সে আমাদের স্মৃতি ঘেরা ভবনটি নাই। ওই ভবনটির ইতিহাস আছে, আমাদের অন্য একটি কন্টেন্টে আপনি সেই ভবন সম্পর্কে জানবেন। 2023 সালে ভেঙে ফেলা হলো। 450 বছরের পুরনো ভবন, কোনো তোয়াক্কা করল না। লোভের কারণে কিছু মানুষ অর্থের বিনিময়ে নিজের মাথা বিক্রি করে দিয়েছে ব্যবসায়ীদের কাছে, আর ব্যবসায়ীরা টেন্ডারের জন্যে, কাজের জন্যে ভবনটি ভেঙে ফেলেছে। ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বা মন্ত্রণালয়ের লোকজন কেউ, আমি সবাইকে বলবো না, ঠিকাদারের ঘুষের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। 450 বছরের পুরনো ভবনটি তারা ভেঙে ফেলেছে। এই ভবনটি তৈরি করেছিল পর্তুগিজরা। বাণিজ্যিক কারণে তারা যখন সদরঘাটে লঞ্চ থেকে এসে নেমে সারা দেশে ছড়িয়ে যাওয়ার আগে 2-3 দিন রেস্ট নিতেন, সেই কারণে একটি দোতলা ভবন বানিয়েছিলেন। কাঠের সিঁড়ি ছিল এবং ভবন নির্মাণটি এমন ছিল, এখনকার অনেক ভালো এসি দিয়েও তাপমাত্রা এভাবে নিয়ন্ত্রণ করা যায় না শীতে বা গরমে। অসাধারণ প্রকৌশলী একটা প্রকৌশল বিষয় ছিল সেই ভবন নির্মাণে। 450 বছর আগে পর্তুগিজদের সেই ভবনটি। পর্তুগিজরা পরবর্তী সময় যখন ব্রিটিশদের কাছে যুদ্ধে পরাজিত হয়, তখন তারা 2 বছর সময় নিয়েছিল নিজেদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে চলে যাওয়া, প্লাস ব্রিটিশদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। সেই সময় তাদের সেই গেস্ট হাউসটি ব্রিটিশদেরকে বুঝিয়ে দিয়ে যায় এবং ব্রিটিশরাও সেটিকে গেস্ট হাউস হিসাবে ব্যবহার করছিল। যখন পূর্ব বাংলায় তারা লঞ্চে করে এসে নামতো, স্টিমারে করে এসে নামতো, নেমে তারা ওখানে 2-4 দিন রেস্ট নিয়ে তারপরে হচ্ছে যে যার গন্তব্য যেত। ব্রিটিশরা যখন চলে গেল 47-এ, তখন হচ্ছে পাকিস্তান সরকার এসে 2টা কাজ করলো। একটা হচ্ছে এই ভবনকে কেন্দ্র করে 2টা ঘটনা ঘটালো। শুরুটা ছিল এই ভবনটিকে তারা সার্কিট হাউস বানালো, পূর্ব বাংলার প্রথম সার্কিট হাউস। পর্তুগিজদের গেস্ট হাউস, ব্রিটিশদের গেস্ট হাউস, পাকিস্তান সরকারেরও গেস্ট হাউস। পাকিস্তান সরকারকে রাষ্ট্রীয় গেস্ট হাউস বানালো, মানে সার্কিট হাউস করলো। পরবর্তী সময়ে যেহেতু ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের একটা বড় অংশই, শিক্ষকদের একটা বড় অংশই ছিলেন প্রগতিশীল, সেই কারণে তারা এই স্কুলটির বিরুদ্ধে একটা অ্যাকশন নিল। আমাদের স্কুলের জায়গাটা আসলে ভিন্ন। এই যে এখন যেটা মুসলিম স্কুল, এই মুসলিম স্কুলের জায়গা, এখন যেখানে জগন্নাথ কলেজ বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় ওখানে বাংলাদেশ ব্যাংকের একটা শাখা আছে, টাকশাল আছে, এগুলো হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুলের জায়গা। এর বাইরে মন্ত্রীপাড়ার একটা বড় অংশ ঢাকা কলেজিয়েট স্কুলের জমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ ঢাকা কলেজিয়েট স্কুলের জমি। হ্যাঁ, ঢাকা কলেজিয়েট স্কুল 1835, 1841 ঢাকা কলেজ, 1921 ঢাকা বিশ্ববিদ্যালয়। চেন একটার সাথে আরেকটা ফুল গেথে গেথে যে মালাটি তৈরি হয়েছে, সেটি হচ্ছে
ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটি রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এগুলো খুব সুন্দর একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তান সরকার যখন দেখলো এই স্কুলের শিক্ষার্থীদের একটা বড় অংশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে না, তখন আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হলো। আমাদের স্কুল ভবন যেটি ছিল, এখন যেটি বাহাদুর শাহ পার্ক, আমরা কয়েকদিন আগে নতুন সাইনবোর্ড দেখলাম, জাফর শাহ বাহাদুর শাহ জাফর পার্ক, বাহাদুর শাহ জাফর পার্ক, সেই পার্কের একদিকে মুসলিম স্কুল এখন, আরেকদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংকের শাখা। এই জায়গাটা পুরোটাই ছিল ঢাকা কলেজিয়েট স্কুলে। পাকিস্তান সরকার, সাম্প্রদায়িক সরকার, তারা এই প্রগতিশীল শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠল। তারা মুসলিম স্কুলকে দিয়ে দিল হচ্ছে ঢাকা কলেজিয়েট স্কুলের জায়গা, জগন্নাথ কলেজকে দিল ঢাকা কলেজিয়েট স্কুলের জায়গা, আর ঢাকা কলেজিয়েট স্কুলকে এনে ঢোকালো হচ্ছে সেই সার্কিট হাউসের মধ্যে। এরপর ৭৯ বছর কলেজিয়েট স্কুল সেই ভবনটিতেই ছিল। পরবর্তী সময় পিছনে আরো দুটি ভবন হয়, সামনে ছোট্ট একটা মাঠ ছিল, সেই মাঠের আবার 1/3 জায়গায় আরেকটি ভবন হয় অপরিকল্পিতভাবে। মাঠটি বাকি যে অংশে বাচ্চারা খেলতে পারতো সেই পুরো জায়গাটাই ঢালাই করে দিল। অসভ্যতা, শিক্ষকদের অসভ্যতা, আমলাদের অসভ্যতা। সবশেষ সেই 450 বছরের পুরনো সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সেটিও ভেঙে ফেলব। আমরা দাবি জানিয়েছিলাম যে ঠিক আছে, ভেঙে ফেলেছেন, এখন আর কিছু করার নাই, তাহলে কি করতে হবে? খুব বেশি না, 1-1.5 হাজার বর্গফুটের মধ্যে সেই যে পুরনো ভবনটি ছিল, ঠিক সেই ভবনের আদলে, সেই ডিজাইনে আরেকটি ছোট্ট একটা ভবন করা হোক, দোতলা ভবন, কাঠের সিঁড়ি, ক্লাসরুমগুলো অত বড় আর হওয়ার দরকার নাই, ছোট হলো রুমগুলো। উপরে যে বিম ছিল কাঠের, বার্মাটিকের বড় বড় বিম, লোহার বিম, সেইভাবে লোহার বার্মাটিক এগুলো আপনারা না দেন, সিমেন্টেরই করেন, কিন্তু কালারটা ওইভাবে করে হিসেবটা ওই জায়গায় রাখেন। কাঠের সেই দরজা, কাঠের জানালা, সেই দরজা জানালায় হচ্ছে মাঝখানে যে কাঠটা থাকতো সেটা দিলে হচ্ছে জানালা ফাঁক হতো। একইভাবে নতুন ছোট্ট একটা বিল্ডিং করেন। সেই ভবনটা ছিল প্রায় 8-10 কাঠা জমির উপরে, আমাদেরকে 1-1.5 কাঠার মধ্যেই একটা ছোট্ট বিল্ডিং করে দেন একই ডিজাইনে, যেটিকে আমরা স্কুলের জাদুঘর হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন প্রবেশিকা পরীক্ষা হতো, প্রবেশিকা মানে আজকের এসএসসি পরীক্ষা, বাংলা, অবিভক্ত বাংলা, আসাম এবং বিহার, এই 3টি এরিয়া মিলে বাংলা বিহার এবং আসাম মিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। প্রবেশিকা পরীক্ষায় বাবু রত্নমানী গুপ্তর সময় টানা 8 বছর ঢাকা কলেজিয়েট স্কুল এই অঞ্চলে প্রথম হয়েছে। আমাদের স্কুলের সামনে একটি শ্বেত পাথরের ফলক ছিল, সেই জায়গাটি লেখা ছিল। আমাদের এরকম আরও অনেক কীর্তি আছে। আমাদের স্কুলের শিক্ষার্থীদের যাদের নাম বললাম, সেই জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে মেঘনাথ সাহা, মনির চৌধুরী, মতিউর রহমান বীরশ্রেষ্ঠ, বুদ্ধদেব বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে এইরকম আরও যে কত শত শত মানুষ আছেন, মনীষী আছেন এই কলেজিয়েট স্কুলে, তাদের দিয়ে আমরা, তাদের কীর্তি নিয়ে, আমাদের স্কুলের নানান অর্জন নিয়ে
আমরা জাদুঘর করতে পারি। এই উপমহাদেশের অবিভক্ত বাংলার প্রথম যেই শিক্ষা প্রতিষ্ঠানটি, হাই স্কুলটি, ইংলিশ মিডিয়াম স্কুলটি ছিল, প্রথম সরকারি স্কুল, সেই স্কুলের একটা জাদুঘর থাকা কি খুব অমূলক? আজ আমি কারো নাম বলছি না, এই আনন্দের দিনে, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে, সরকারের কারা, কোন ব্যবসায়ী, স্কুলের কোন প্রাক্তন ছাত্র এই ভবনটি ভেঙে ফেলার কাজের সাথে যুক্ত, ষড়যন্ত্রের সাথে যুক্ত, অর্থ লেনদেনে যুক্ত, সমস্ত হিসেব আছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুভক্ষণে আমি নামগুলো সামনে আনলাম না, তবে নিশ্চয়ই এই নামগুলো সামনে আসবে। আজকে আমার কথা আমি এখানেই শেষ করব। যে বরেণ্য মানুষদের কথা বললাম, এই 190 বছরে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যারাই ছিলেন বা আছেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। যারা আমাদের মাঝে জীবিত নেই তাদের আত্মার শান্তি কামনা করি। স্কুলে এখন যারা শিক্ষার্থী আছে তাদের বলবো, আমাদের স্কুলের সেই গৌরবোজ্জ্বল অতীতের জায়গায় আমরা আবার যেতে চাই, আমরা আবার দেখতে চাই। আমরা স্কুলের কোনো দুর্নাম শুনতে চাই না। শিক্ষার্থীরা মারামারি, চাঁদাবাজি, এই ধরনের কিছু আমি বলছি না এটা কেউ করে, কেউ করবে না সেই প্রত্যাশাটা রাখি। কেউ পরীক্ষা নকল করবে না সেই প্রত্যাশাটা রাখি। স্কুলের ফলাফল ভালো হবে সেই প্রত্যাশা রাখি। প্রত্যেকেই জিপিএ 5 পেতে হবে তা না, কিন্তু স্কুলের শিক্ষার্থীরা যে যার কর্মস্থলে সেরা হবে সেই প্রত্যাশা রাখি। সবাই মানবিক মানুষ হবে সেই প্রত্যাশা রাখি। এবং সেই প্রত্যাশা রেখে 190 বছর পূর্তিতে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।